প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গল্প অন্য ঘরে অন্যস্বর। আমরা জানব গল্পটির মূল ভাব, চরিত্র বিশ্লেষণ এবং সারমর্ম। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। আখতারুজ্জামান ইলিয়াসের অন্য ঘরে অন্যস্বর গ্রন্থের সর্বশেষে রয়েছে গল্প অন্য ঘরে অন্যস্বর। উপর্যুপরি সাম্প্রদায়িক দাঙ্গা আর ৪৭-এর দেশভাগের পরিণতিতে পূর্ববঙ্গের হিন্দু জনগোষ্ঠীর এক বিপুল অংশ পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে অনির্দেশ্য জীবনের সন্ধানে ভারতে চলে এসেছিল। তা সত্ত্বেও কিছু হিন্দু শেকড় ছিঁড়তে পারেনি। তাদের কেউ কেউ পেশা বা জীবিকার কারণে ওদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের অসম্মান ও নিগ্রহ সয়েও রয়ে যায়। সেই রকম একটি পরিবারের বিম্বে সেই সংখ্যালঘু জনগোষ্ঠীর বিবিক্ত মানস, স্মৃতিকাতরতা ও রাজনৈতিক সামাজিক নিরাপত্তাহীনতা উদ্ঘাটনে গল্পটি গড়ে উঠলেও একটি পর্যায়ে পৌঁছে পিসিমার স্মৃতিপিক্ত আতলান্ত শূন্যতা ও বাৎসল্যের অভিপ্রকাশে তা এক বিপন্নতার করুণ আবহ নির্মাণ করে। আর সেই আবহটি ভর করে থাকে পিসিমার গানের কলির উপর। বাস্তবত গল্পটি শুরুই হয়েছে সঙ্গীতিক সুরমূর্ছনায়। আমাপানে চাও ফিরিয়া দাঁড়াও নয়ন ভরিয়া দেখি। শীতকালের জুড়িয়ে যাওয়া পদ্মা নদীতে কোনো চরের কুলগাছ থেকে ঝরে পড়ছিল আধপাকা কুল। সেই শব্দে চোখ মেললে প্রদীপের ঘুমের পাতলা স্বরের উপর টুপটাপ ঝরে পড়ে পিসিমার মৃদস্বরে গাইতে থাকা গানের কথা। অনেকদিন পর ঢাকায় এসে প্রদীপ দেখে শহরটা অনেক পরিবর্তন ঘটেছে। পরিবর্তনের মাত্রা তাকে বিস্মিত করে। পরদিন নারায়ণগঞ্জ হয়ে সে যায় অদূরবর্তী তাদের ছোট বন্দর শহরে। সেখানে প্রদীপের দাদা ননীগোপালের আড়ত। আড়তে কর্মচারীটি হিসেবের খাতা থেকে চোখ না তুলেই নিস্পৃহ কণ্ঠে জানিয়ে দেয়, বাবু নাই। প্রদীপ দাঁড়িয়ে থাকে। অথচ এই স্বল্পবাক কর্মচারীটি মুহূর্তে প্রগলভ হয়ে ওঠে দুটি যুবকের আগমনে। একটি রিকশা থেকে দুটি যুবক ছোকরা নামে। আসেন আসেন, বসেন, এবং বিনীত ভঙ্গিতে জানায়, বাবু এসডিও অফিসে গেছেন বিশেষ কাজে, এক্ষুনি এসে পড়বেন। ব্যস্ত হয়ে লোকটি ওদের দিকে ডানহিল সিগারেটের প্যাকেট বাড়িয়ে দেয় এবং বাবুকে ডাকতে লোক পাঠায়। ছোকরা দুটির বর্ণনায় ইলিয়াসের কৌতুক ও দ্রোহে যুব সমাজের অধপতন উঠে এসেছে। ছোকরা দুটোরই চুল খুব লম্বা ও ফাঁপানো, দীর্ঘ জুলফি। একটার জাপারটা গোফ, আর জুলফির সীমা নির্ধারণ করা বেশ কঠিন কাজ। আরেকটার গোফ এখনো বলতে গেলে গজায়নি। দুজনেরই বেল বটম প্যান্ট। একটার প্যান্ট নীল রঙের, সামনে পেছনে জোড়া জোড়া পকেট, তার পরনে কারুকাজ করা গলা উঁচু পাঞ্জাবি। গুফওয়ালার অজস্র বোতাম খচিত, পকেটে ফ্লপ, পুরু কাপড়ের শার্ট ও খয়েরি রঙের সিনথেটিক কাপড়ের প্যান্ট। ফিরে এসে ননীগোপালও ছোকরা দুটিকে খুব তোয়াজ করে। এক সময় প্রদীপকে দেখে বলে ওঠে, তুই কখন আইলি? অতঃপর প্রদীপ বাড়ি যায় এবং বিবিধ ব্যঞ্জনে আহার করে। খাওয়াটা বেশি হওয়ায় বৌদির সঙ্গে গল্প করতে করতে ঘুমে জড়িয়ে আসে প্রদীপের চোখ। কলকাতার গল্প শুনতে বৌদির খুব শখ। গোলমালের সময় সবাই পালালো কলকাতা, ননীদা গেল আগরতলা। এই জন্য বৌদির আক্ষেপের আর শেষ নাই। পিসিমার কথা মতো একটু গড়াতে গিয়ে প্রদীপের ঘুম ভাঙে সন্ধ্যা 6:30টায়। রাত্রে কথা প্রসঙ্গে ননীদা বলে, কিসের বিজনেস? এই দেশে কেমনে থাকি? বিজনেস যদি একটু ভালো হইছে তো চান্দা লইয়া ব্যক্তি পয়সা খসায়া লইব। এই তো একখান টাউন, আধ ঘন্টা হাইটতে গেলে এই মাথা ওই মাথা ফালা ফালা কইরা ফালান যায়। আর দেখ, সপ্তাহের মধ্যে 3-4খান কনফারেন্স, সম্মেলন, সমাবেশ লাইগাই আছে।
পয়সা আদায়ের ফন্দি, বুঝলি না? এই ভাই আইব, ওই ভাই আইব, বাপে আইব, বন্ধু আইব, আর কি? ছাড়ো, মালপানি ছাড়ো। প্রদীপরা ৩ ভাই। মেজ বাবার পুরনো কন্ট্রাক্টারি গুটিয়ে কলকাতায় সেটেলড। প্রদীপ নিজেও ব্যবসা করে। ব্যবসার কাজে তাকে আগরতলা, শিলং, ঢাকা নানা স্থানে ঘোরাঘুরি করতে হয়। আর ননীগোপাল আছে আড়তদারি নিয়ে। সব ভাইরাই মোটামুটি সচ্ছল। তবে বৌদির আক্ষেপের আরও একটা বাস্তব কারণ আছে, মেয়েদের নিরাপত্তা। স্কুল কলেজে মেয়েদের পাঠানো নিরাপদ নয় এখানে। প্রদীপের কাছে বৌদি বলে, গোলমালের আগে ম্যাট্রিক পাশ করল। তখন তোমার দাদাই কয়, না, পাকিস্তানে ভর্তি করুম না, কলকাতা পাঠাইয়া দেই। দিদির বাড়ি থেকে কলেজে পড়ব। ৯টা মাস আগরতলা থাকলাম। দিদি না, জামাইবাবু না, কেউরও ছায়াও দেখলাম না। পাকিস্তান তো গেল গিয়া, দেশে আইয়া কলেজে ভর্তি তো হইল। কি হইল? পোলার বয়সের স্যামরাগুলিরে তোয়াজ করো, আবার হেইগুলির ডরে মায়ায় বাইরইতে পারে না, আর কলেজে যাইতে পারবো? প্রদীপের শুবার ব্যবস্থা হয়েছে পুরনো দালানে। নতুন দালানে দাদা তার ৩ মেয়ে নিয়ে থাকে। পুরনো দালানে ৩টে ঘর, একটা পিসিমার, মাঝখানটা ভাড়ার ঘর, পরের ঘরটায় থাকে ননিদার ছেলে অমিত, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। অমিত ঢাকায় গেছে। সেই ফাঁকা ঘরে প্রদীপের শোবার ব্যবস্থা হলো। অমিতের বিছানায় ধোয়া চাদর বিছানো হয়েছে। নতুন ও পুরনো দালানের মতো জড়বস্তুর বিভাজন সূত্রে পরিবারের সদস্যদের আন্তঃসম্পর্কে বিন্যাসটি ইঙ্গিতবহ। এই নতুন দালান তৈরি হওয়ায় পুরনোটা আড়ালে পড়ে গেছে। তা বয়সে বয়সে পিসিমাও একটু আড়াল। পিসিমা এখানেই থাকে। প্রদীপের জন্য অমিতের বিছানাটি পরিপাটি করে সাজানো। তাও সেখানে শুয়ে প্রদীপের ঘুম আসে না। এক সময়ে পিঠের নিচে কি যেন তার শক্ত বস্তু ঠেকে। আলো জ্বালিয়ে বিছানার নিচ থেকে প্রদীপ বার করে একটা পর্নোগ্রাফির বই। বিবস্ত্র নারীর নানা অঙ্গভঙ্গি সংবিলিত বইটা প্রদীপ পড়ে ফেলার চেষ্টা করে। বইয়ের উপরে লেখা জলভরা তালশ্বাস এবং নিচে লেখা নাজমা ভাবির প্রেমের শ্বাস। পর্নোগ্রাফির দৃশ্যবলী দেখে প্রদীপের মধ্যেও কামভাব জাগে, কিন্তু তখনই পাশের ঘর থেকে ভেসে আসে পিসিমার গাওয়া গানের সুর। চাচের কেশের চিকন চূড়া শেকেন বুকের মাঝে। প্রদীপ আশ্চর্য হয় পিসিমার মিষ্টি গানে। পিসিমার গান গেথে যায় বুকে। এই গল্পের ভাবকল্প পরিফুষ্টনে পিসিমা ও তার কীর্তন গান নানা অনুষঙ্গ ও আবহ তৈরি করেছে, এবং সেই গানের কলি হয়ে উঠেছে প্রতিকল্পও। পিসিমার জীবনের ব্যর্থতা ও হাহাকার ধ্বনিত হয় জীবন আমার বিফলে গেল গানে। আবার পিসিমার স্মৃতিচারণে বিবৃত হয় প্রদীপের প্রয়াত জেদি পিতা সত্যরায়ের কথা। কিছুতেই লোকটি পিতৃভূমি ছেড়ে গেলেন না। পিসিমাও সেরকম জেদি। ননীগোপালের আশ্রয়ে পিছনের দালানে রয়েছেন, পড়ে আছেন বিচ্ছিন্ন এক দ্বীপে। ননীগোপালের সংসারে বাস্তবিকই সে এখন এক সেকেলে মানুষ, অন্য স্বর নিয়ে দিনযাপন তার। প্রদীপকে তার বাবার কথা শোনান তিনি। তর বাবাই তগ বয়সে কি খাইতে পারত? ৩ সের দুধ নাজাল দিয়া মাইরা ১ সের বানায়া। রামপাল থেকে কলা আসত, এই বড় বড় সাগর কলা। বৌদি আমসত্ব রাখছে সর্বদা, বুঝলি? বৌদির আসিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই আমসত্ব দিয়া দুধে কলায় মাইখা এত্তরি ভাত খাইছে। দাদাই খাইতেও পারত খুব। বাবাই দেহ রাখছে। আমার বয়স তখন ৭-৮ বছর। দাদাই তো আমাগো বাপ হইছে। কয়েক ঢুক কেঁদে মুখ চোখ একটু গুছিয়ে নিয়ে বলে, দাদাই যে আমার কি আসিল, কেমনে কই? আমারে দেখত, ভাইগনা ভাগ্নিরে দেখত, আর চক্ষের জল ফালাইত। দাদার কাছে রইছি, মনে লইছে কি মায়ের কোলেই আছি।
পিসিমার এরকম স্মৃতিচারণে, একটানা গদ্যের গুঞ্জরণে প্রদীপ কখনো তার বাবার কোলে, কখনো বা পিসিমার কোলে দোল খায়। আর সেই দুলুনির ফলে চারিদিকের রাত্রিকাল লুপ্ত হয়ে যায়। সিংহাসনে অধিষ্ঠিত শালগ্রাম শিলা পাহাড়ের স্মৃতিতে কাঁপে। ছোট মঞ্চে অষ্টধাতুর রাধাশ্যাম নিজেদের অস্তিত্বে মুগ্ধ হয়ে পরস্পরকে দেখে। আর এই সময় পিসিমা বলে, চল ওই ঘরে গিয়া মুড়ি লইয়া আহি। প্রদীপ বিউ বলে নিরুত্তর। রাধাকৃষ্ণের নিস্তরঙ্গ ও বিলাসী নয়নের মুগ্ধ তৎপরতায় সে তার মাথার উপরের ছাদ, পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণের দেয়াল এবং নিচের মেঝেকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে কেবল দাঁড়িয়েই থাকে। তার টাটকা সদ্যজাত চোখের কাজলের মতো জমেছে পাতলা এক পরত স্বপ্ন। প্রদীপ এমনকি তাও টের পায়নি। ভাড়ার ঘর থেকে মুড়ি বার করে নিয়ে পিসিমা মুড়ি গরম করে। প্রদীপ চুপচাপ দেখে। প্রদীপের নীরবতার মতোই নিথর থাকে মধ্যরাতের পিসিমার ঘরের সবকিছু। প্রদীপ চুপচাপ, সিংহাসনের শালগ্রাম শিলা চুপচাপ, নিজেরাই মুগ্ধ। রাধাকৃষ্ণ চুপচাপ। দেয়ালের উঁচুতাকে ফ্রেমের কাচের সঙ্গে সেটে থাকা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আসন পেতে বসে মৌন হয়ে পিসিমার মুড়ি ভাজা দেখছে। পরমহংসদেবের গা ঘেঁষে নিজের ছাই রঙের ছোট ছোট রোমে নিজেই অভিভূত নেংটি ইঁদুর তার পুতির মতো চোখ দুটো দিয়ে চারিদিকের জগৎ দেখে। নেংটি ইঁদুর পরম তৃপ্তিতে ধান কাটা হয়ে যাওয়া মাঠ থেকে কুয়াশার সঙ্গে উড়ে আসা মুড়ি ভাজার সৌরভে ছটফট করে। এদিকে পিসিমা গুনগুন করে, যদি গোলক চন্দ্র বর্জে না এলো সখী গো। পরমহংসদেবের পোষা নেংটি ইঁদুরের পেছনে পেছনে প্রদীপও মাঠের পর মাঠ পেরিয়ে যাচ্ছে। জীবনানন্দের চিত্রকল্পের সুষম প্রয়োগ শুধু নয়, কীর্তনের কলির উল্লেখও শূন্যতাকে, প্রদীপের অতীত চারিতকে আরও তীব্র করে তুলে এবং গড়ে তুলে বিচ্ছিন্নতা ও বিপন্নতার এক সামূহিক পরিমণ্ডল। প্রদীপ পিসিমার সামনে বসে মুড়ি খায়। পিসিমা বলে, তুই এমন সাধুর মতন থাকস কেমনে প্রদীপ? স্নেহের বাৎসল্যের এই উৎসারের প্রদীপ পিসিমার দিকে অপলক তাকিয়ে থাকে। পিসিমা আপন মনে গুনগুন করে। গুনগুন করতে করতে উঠে দাঁড়িয়ে পিসিমা রাধাকৃষ্ণের যুগল মূর্তির সামনে ঘুরে ঘুরে হাঁটছে। আবার দেখো, রাধাকৃষ্ণের মূর্তি পেছনে রেখে পিসিমা এখন রামকৃষ্ণের ছবি দেখছে। দেখতে দেখতে পিসিমার মুখ গলে গিয়ে গড়িয়ে পড়তে শুরু করল মস্ত বড় অপরিচিত একটি শূন্যতায়। শরীর মুক্ত তরল পিসিমা তার ধোঁয়াচ্ছন্ন কেশরাশি এলিয়ে দিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রদীপ একটার পর একটা ঢোক গেলে। আর তখনই প্রদীপের কণ্ঠ থেকে নির্গত হয় আত্মচিৎকার, মা। পিসিমা ব্যস্ত হয়ে পড়েন। কি হইল প্রদীপ? কি ডরাইলি? আবেগপ্রুক্ত প্রদীপ ধীরে ধীরে চেতনা ফিরে পায়। পিসিমা আস্তে আস্তে প্রদীপের মুখে ঘাড়ে হাত বুলিয়ে দেয়। পিসিমা আবার বলে, তোর ভক্তি আছে প্রদীপ, তোর ভক্তি আছে। আমার ঠাকুরদায় সাধুগলগে বাইরে গেছিল, মৃদঙ্গ বাজায়া খালি হরিনাম লইত। হরির নাম করতে করতেই পুরীতে গিয়া দেহ রাখছে। পিসিমার গলা থেকে গেরুয়া রঙের নোনতা শব্দ বেরিয়ে আসছে, তোর ভক্তি আছে, তোর ভক্তি আছে, তরে লই আমি কি করি? শূন্যতার অভিভাবে প্রদীপের সমস্ত শরীর এলিয়ে পড়ে। ঘুম পায় তার। শরীর আচ্ছন্ন হয়ে পড়লে বিছানায় শুয়ে পড়ে সে। মশারির ভেতর ঢুকলে চারিদিকে কেবল মশারির দেয়াল। বালিশের পাশে দেখে পর্নোগ্রাফির সে বইটা। বইটা তাকে বিরক্ত করে। চিত্র উদ্গ্রীপ্ত কামভাব সময়হনে নিরসনের কথা একবার ভাবে প্রদীপ, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না তার। তাছাড়া
কুকুরে থাকা ঠান্ডা শীর্ণ হাতে ঠেকে মরা বিছের মতো তার গা ঘিন ঘিন করে। আর ঠিক তখনই পাশের ঘর থেকে পিসিমার গানের গুঞ্জন। বারান্দা দিয়ে গুটিসুটি পায়ে এ ঘরেও উকি দিয়ে যায়, পাগলা মনটারে তুই বাদ। জানালাগুলি বদ্ধ করে মধ্যরাত্রির এইসব ঝামেলা থেকে মুক্ত হয়ে টান টান শুয়ে পড়ে প্রদীপ। অন্ধকারে নিজের শ্বাস প্রশ্বাসের ধ্বনি দানা বাঁধলে প্রদীপ আস্তে আস্তে থিতিয়ে পড়ে। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের একটি হিন্দু পরিবারের মূলত 2 সদস্যকে চরিত্র করে রচিত অন্য ঘরে অন্যসর গল্পের আক্ষণ্য কথায় আছে বাংলাদেশের বিশৃঙ্খল বাস্তবতা, চাঁদা আদায়ের নামে রাজনৈতিক তোলাবাজি, হিন্দু ঘরের মেয়েদের নিরাপত্তাহীনতা, যুব সমাজের একাংশের দৌরাত্ম্য ইত্যাদি। অথচ গল্পের ভাবগল্পের উপর এগুলোর কোনো ছায়াপাতি ঘটেনি। প্রদীপ ও পিসিমার পরিপূরক চরিত্র বিম্বে আভাসিত হয় বৎসলতা ও আকতির অভিভাব। সেই অভিভাবের মন্থন ঘটলে ধরা পড়ে তাদের বিচ্ছিন্নতা, বিপন্নতা ও শূন্যতা। আর ওই অভিভাব তার বিগলন মৃতয়ানে পিসিমার গানের কলি একাধারে যেমন মিন্ময়তার পরিমণ্ডল গড়ে, তার অনুষঙ্গ হয়, অপরদিকে তেমনি আক্ষণ্যের পরিকল্প হয়ে ওঠে। আবার পিসিমার ঘর, ঘরের সিংহাসন, তাকে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি, ঘরের বিবিধ বস্তুর গন্ধের অনুপঙ্খ বর্ণনায় বিচিত্র ও সুষম নানা চিত্রকল্প, উপমা ও উৎপ্রেক্ষার প্রয়োগে গদ্যভাষার দৃঢ় অথচ নমনীয় গড়নে গল্পের স্থাপত্য হয়ে ওঠে অনবদ্য। প্রদীপ ও পিসিমার মিন্ময়তার প্রত্যক্ষণনে, তাদের বিচ্ছিন্নতা ও শূন্যতার উন্মোচনে যে বেদনা উঠে হাহাকারে অনুরণিত হয়, তার স্বরে পাঠক চূড়ান্তে শান্ত রসেরই স্বাদ পায়। স্নেহবৎসল পূর্ববর্তী প্রজন্মটাকে নিঃশেষ হয়ে যেতে দেখে প্রদীপ। চেষ্টা করেও সে তার সঙ্গে আর ঐক্য রাখতে পারে না। এই গল্পের বিশ্লেষণে এরকম মনে করেছেন এক আলোচক। অপর এক আলোচক বলেছেন অবয়ক্ষী চেতনা রূপায়ণের কথা। গল্পটির নামকরণ প্রসঙ্গে আখতারুজ্জামান ইলিয়াস জানিয়েছেন, ট্রুমান কপোটোরের একটি উপন্যাসের আদার ভয়েস আদার রোমস নাম তার অন্য ঘরে অন্যসর গল্পটির নামকরণে প্রভাবিত করেছিল। বইটির গল্পগুলির সাধারণ বৈশিষ্ট্য বোঝাবার জন্যে নামটি খুব উপযুক্ত মনে হয়েছিল তার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ গল্পটি শুনতে চান তাহলে আমাদেরকে জানাবেন। আজকে আমরা শোনালাম গল্পের মূল ভাব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।